এই ওঠ, ওঠ তাড়াতাড়ি, বাবা তোকে ডাকছে। আমি কি জানি, বাবা তোকে ডাকছে, তুই গিয়ে দেখ, তাড়াতাড়ি ওঠ। প্রথম পিরিয়ডের অভিজ্ঞতা সকল নারীর জন্য। আর্যভট্ট মেডিকেল কলেজে একজন ডাক্তারি পড়ুয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে শুধু রাজ্য নয়, সারা দেশ গর্জে উঠেছে। সেই ডাক্তারি ছাত্রীর আত্মার শান্তি কামনার্থে আমরা 1 মিনিটের জন্য নীরবতা পালন করি। প্রত্যেককে উঠে দাঁড়াতে অনুরোধ। আজ 14ই আগস্ট হাওড়ি দীননাথ হাই স্কুলের জন্য অত্যন্ত আনন্দের দিন। এই 2024 সালের 14ই আগস্ট, কারণ আজ হাওড়ি দীননাথ হাই স্কুল প্রথমবার কন্যাশ্রী দিবস পালন করছে। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত যে আজ আমাদের মধ্যে 26 জন কন্যাশ্রীকে আজ আমরা পেয়েছি, এই বছরে পেয়েছি। এবং আমি সেই কারণে এই রকম বিদ্যালয়ের পরিস্থিতির মধ্যেও এই কন্যাশ্রী দিবস ছোট করে হলেও পালন করতে খুব উদ্যোগী ছিলাম। এবং সবসময়ের মতন আমার সহকর্মীরা, আমার সহশিক্ষক শিক্ষিকারা আমার এই ইচ্ছায় সায় দিয়েছেন। আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। আজ যে দিনটার সাথে বা আরো বেশি করে যেই প্রকল্প উদযাপন করার জন্য আজকের দিন, সেই প্রকল্পের সাথে বোধহয় পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সব মানুষ প্রচন্ড পরিচিত। নারীর শিক্ষা ও সম্মান যতদিন না বাড়াতে পারবো, ততদিন আমাদের কোনো উন্নতি হবে না। সেই নারীদের, সেই কন্যাশ্রীদের সম্মান জানাতে এখন কন্যাশ্রী দল। আমি কন্যাশ্রীকে পর দাঁড়াতে অনুরোধ করছি। কন্যাদের বাসযোগ্য করলে তবেই বোধহয় আমাদের জীবনের সার্থকতা। আর এটা আমাদের এখানে যত স্টুডেন্টরা বসে আছে এবং শিক্ষক শিক্ষার্থী প্রত্যেকে যারা আছে, আমার মনে হয় এটা ভবিষ্যৎ প্রজন্মকে এই শিক্ষাটা যদি দিতে পারি যে এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য না, আমাদের এই কন্যাদেরও বাসযোগ্য করে তুলতে হবে, তাহলেই কিন্তু সবকিছু সফল হবে।
মল্লিকা সেন। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার প্রধান করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়। তার মহা তেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাংলাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। আলোচনা করব। বেতুল সাহেবের হাত ধরে বিদ্যাসাগর মহাশয় নারী শিক্ষার যে সূচনা করেছেন, তা আজও অনেকাংশে ব্রাত্যই থেকে গিয়েছে। আজও আমাদের সমাজে বহু কুসংস্কারে বিদ্ধ হয়ে নারীরা শুধুমাত্র শিক্ষায় নয়, সুরক্ষায়ও ঘাটতি অনুভব করছে। আমরা শিক্ষকরা যুগে যুগে আমাদের প্রচেষ্টা চালিয়ে গিয়েছি এবং আজও চালিয়ে যাচ্ছি। নারী শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা যেন তাদের জীবন গঠনে অন্তরায় হয়ে না দাঁড়ায়। আমাদের সাথে সরকারও হাতে হাত বেঁধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের জন্য আরো বেশি সুরক্ষা ও শিক্ষার সুযোগ তৈরি করার জন্য। আনছে বিভিন্ন প্রকল্প। এমনই এক প্রকল্প নিয়ে আমাদের আজকের আলোচনা, কন্যাশ্রী। হ্যাঁ, আজকের আলোচনার বিষয়বস্তু নারী শিক্ষার অগ্রগতিতে কন্যাশ্রী কতটা প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক। আলোচনা সঞ্চালনায় আমি আপনাদের সঙ্গে শান্তনু এবং আমার সঙ্গে রয়েছে আমাদেরই বিদ্যালয়ের দুই ছাত্রী, না দুই না, আছে 4 জন ছাত্রী, পিউ, সাইকা, মৈত্রী ও রিয়া, এবং আছে 3 জন ছাত্র, কুন্তল, জয় ও সায়ন। এছাড়াও আমার সঙ্গে একজন বিশেষ মানুষ রয়েছেন, আমাদের বিদ্যালয়ের সিনিয়র মোস্ট মাস্টারমশাই বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব। মূলত কিছু আলোচনা, এটা কোনো ডিবেট নয়, এখানে হার জিতেরও কোনো ব্যাপার নেই। আলোচনা শুরুতে আমরা শুরু করব আমাদের কন্যাশ্রীদেরকেই দিয়ে। প্রথম আমি সাইকার কাছে আসি। সাইকা, তুমি এখন ক্লাস 11-এ পড়ছো। আগামী দিনে অর্থাৎ আগামী বছর ক্লাস 12, তারপর স্কুল ত্যাগ, কলেজ বা তোমার নিশ্চয়ই কোনো ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। তো পরবর্তী চিন্তা ভাবনা তোমার কি রয়েছে, একটু যদি ব্যাখ্যা করো। বর্তমানে আমি একাদশ শ্রেণী পাস করলাম। এরপর বিদ্যালয়ের স্তর শেষ করে আমি আমার উচ্চশিক্ষার স্তরের জন্য অর্থাৎ আমার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমাকে উচ্চশিক্ষার স্তরে যেতে হবে। আমার ভবিষ্যতের পরিকল্পনা আছে, সেটার ক্ষেত্রে আমার যে ইচ্ছাটা আছে আর কি, আমি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই এবং পড়াশোনার পরে আমি সেই বিষয়ে টিচার বা স্কুল শিক্ষিকা হতে চাই। স্কুল শিক্ষিকা হতে চাই, ঠিক আছে। আমি এই জায়গা থেকে প্রশ্নটা নিচ্ছি। ওর একটা চিন্তা ভাবনা রয়েছে, ও আগামী দিনে এস্টাবলিশড হতে চায় এবং মানব জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। পরের প্রশ্ন আমি পিউকে রাখি। পিউ, ওই যে এস্টাবলিশ হতে চাইছে বা পড়াশোনা আগিয়ে নিয়ে যেতে চাইছে, আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইছি যে তোমাদের পড়াশোনার অগ্রগতির ক্ষেত্রে বা তোমাদের কেরিয়ার গঠনের ক্ষেত্রে যেভাবে ব্যাখ্যা করো,
এই মুহূর্তে কোন বিষয়গুলো প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, বাধার মনে হচ্ছে? তো আমাদের অগ্রগতির পিছনে মেন বাধা অনেক কিছুই বাধা আছে। তার মধ্যে আমি দুটো দিক বলছি, এক হলো আর্থিক দিক আর এক হলো সমাজের কুপ্রথার দিক। আর্থিক দিকটা কিভাবে? আর্থিক আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবা খুব সীমিত রোজগার করেন এবং তিনি সেই রোজগারটা আমাদের সংসারে দেন এবং আমাদের পড়াশোনাতেও দেন। তো আমার কোন জায়গায় দেখে বাবাকে মনে হয়েছে যে বাবা আমাদের পড়াশোনার খরচটা চালাতে পারছেন না, কিন্তু তিনি আমাকে বলতেও পারছেন না যে তিনি আমার পড়াশোনার খরচটা টেনে নিয়ে যেতে পারছেন না। তো আমরা এখন বড় হয়েছি, আমরা বুঝতে শিখেছি, বাবাকে দেখে আমরা বুঝতে পারছি যে ওনার কষ্ট হচ্ছে। আচ্ছা, মানে আর্থিক একটা সমস্যা সত্যি আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। সামাজিক ব্যাপারটা তুমি আলোচনা করতে পারবে? আমাদের মেয়েদেরকে শিক্ষিত হওয়ার পিছনে এবং মেয়েরা যে আত্মনির্ভরশীল হবে এর পিছনে যেমন একটা হলো আর্থিক দিক, যেমন সেম একটা প্রবলেম আছে সামাজিক দিক। সামাজিক দিক বলতে মানে যে পরম্পরা একটা চলে আসছে, মানে মেয়েরা কিছু দূর পড়লো, তারপরে পড়লো না পড়লে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো এই প্রথাটা যে চলে আসছে, তো আমাদেরকে এখন সেই প্রথাটা ভাঙতে হবে। এবং যারা এই মানে আমাদেরকে বারণ করছে, অর্থাৎ আমাদের বাড়ির লোকেরাই কিছু এবং সমাজে অনেক লোকেরাই যে মেয়েরা একটু পড়বে, মানে মেয়েরা শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, এটা অনেক সময় অনেকটা ভালোভাবে নেয় না। তো আমাদের উচিত তাদেরকে আমরা বোঝাতে হবে যে না, একটা পরিবারে মানে একটা মেয়েকেও শিক্ষিত হওয়াটা অনেকটাই দরকার এবং তাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। এবং আমাদের বাড়িতে যে কোনো মহিলারা আছে তাদেরকে আমাদের বোঝাতে হবে যে আপনারা যে মানে নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারেননি, এই যে সারাদিন সংসারের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হয়, কোনো কিছু কেনার জন্য তাকে সম্পূর্ণ অন্যের ওপরে নির্ভর করে থাকতে হয়। তার হাজব্যান্ড হোক যে কেউ, তাকে তার একটা সামান্য টিপের পাতা কেনার জন্য টাকা চাইতে হয়। তো এই টাকাটা যেন তাকে কারো থেকে চাইতে না হয়, সে যেন নিজে আর্ন করে একটা কিনতে পারে। আমাদের মেয়েদের শিক্ষার দিক থেকে দুটি সমস্যা বলেছে, আর্থিক এবং সামাজিক। আর্থিক দিক থেকে যেমন বলতে গেলে আমাদের বাড়িতে একমাত্র আর্ন করে আমাদের বাবা, মা কিছু করে না। যেহেতু একটা বাবাকে সমস্ত ছেলে মেয়ে এবং সংসার দেখতে আনতে হয়তো একটু অসুবিধায় পড়ে যায়, মানে পড়াশোনার দিক থেকে চালানোর দিকে অসুবিধায় পড়ে যায়, যেহেতু মা কোনো কাজ করে না। এবং সামাজিক দিক থেকে যে সমস্যাগুলো হয়, মা যদি কিছু কাজ করতে তাহলে একটু সাহায্য হতো আমাদের পড়াশোনার জন্য। এবং সামাজিক দিক থেকে হয় যে যেহেতু আমাদের বাড়ির লোক আছে এবং পাড়া প্রতিবেশী এবং সমাজ চায় না যে মেয়েরা অত পড়াশোনা করে, ওনাদের মাথায় আছে যে কিছু দূর পড়াশোনা করে বাড়ির মেয়েদেরকে বিয়ে দেওয়া উচিত, বেশি পড়াশোনা করা উচিত নয়, কারণ সেইটা মেয়েরা অন্য বাইরে চলে যাবে, বাবা মাদের দেখবে না। তাই সামাজিক দিক থেকে কোনো বাড়ির মানুষ যদি চায়ও যে আমি আমার মেয়েকে একটু মানে স্থাপিত করবো, পড়াশোনা শিখিয়ে উচ্চ বিদ্যালয় বা উচ্চ মানের শিক্ষা দেবো, তখন বাড়ির লোক থেকে চাইলেও পাড়া প্রতিবেশীরা সেটা হতে দেয় না। নানান নিন্দা পরামর্শ মানে কথা সরিয়ে সেটাকে সীমিত করে দেওয়ার চেষ্টা করে। মানে আমি জিনিসটা একটু ব্যাখ্যা করি, মানে সামাজিক সমস্যা বলতে আমাদের একটা গতানুগতিক ধারা রয়েছে, সেই ধারাতে একটা মেয়ে বিয়ে বড় হবে, তার সংসার ধর্ম হবে, এর বাইরে খুব একটা চিন্তা ভাবনা কোনো ফ্যামিলি, খুব কম ফ্যামিলি করে। এই ভাবনাটাকে তোমরা ভাঙতে যাও। আচ্ছা, তার মানে আমরা এটা জানছি যে মেয়েদের স্বনির্ভর হওয়াটা আজকের দিনে ভীষণ রকমের জরুরি একটা ব্যাপার। কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন এবং অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার 18 বছরের আগে তাদের মেয়ের সন্তানের বিয়ের বন্দোবস্ত না করে। এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হলো আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব দুস্থ মেয়েদের উচ্চ শিক্ষার জন্য তুলে আনা। এই প্রকল্প তার নকশা ও সুশাসনের বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প মহিলাদের জন্য ঘোষণা করেছেন। এই প্রকল্পটি বর্তমানে সর্ববৃহৎ প্রকল্প। এই স্কিমটির 3টে উপাদান রয়েছে, K1, K2, K3। ভালো করে শুনবেন। K1 হচ্ছে একটা বার্ষিক বৃত্তি 1000 টাকা, K2 এটা এককালীন পাওয়া যায় 25,000 টাকা,
আর K3 মাসিক 2000 থেকে 2500 টাকা বৃত্তি। 2017 সালের জুন মাসে জাতিসংঘ তাদের সর্বোচ্চ জনসেবা পুরস্কারে সম্মানিত করে কন্যাশ্রীকে। 62টি দেশের মধ্যে 552টি সোশ্যাল সেক্টর স্কিমগুলির মধ্যে সেরা পুরস্কার পায় এই কন্যাশ্রী। এখন বলো, তোমরা যে কেউ বলতে পারো যে এই যে কন্যাশ্রী প্রকল্পটা শুনলে, এই কন্যাশ্রী প্রকল্প তোমাদের জীবন গঠনের ক্ষেত্রে কিভাবে হেল্পফুল হতে পারে বলো। কন্যাশ্রীতে তিনটে ভাগ আপনি বললেন যে তিনটি ভাগ করা যে K1, K2 এবং K3। K1টা দেওয়া হয় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তো ওই যে টাকাটা পাই ওটা আমরা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাচ্ছি বলতে গেলে। এখন যেহেতু আমরা একাদশ শ্রেণীতে পড়ছি, তো একাদশ শ্রেণীতে আমরা এখন যে কোনো বিভাগে যে সমস্ত বিষয়ে ল্যাব বেস মানে সাবজেক্ট আছে সে সমস্ত বিষয়ে পড়াশোনার বিষয়ে সরঞ্জাম এবং বই খাতা এবং আদার্স যে সমস্ত আসবাবপত্র বা যন্ত্রপাতি কিনতে হয় সেই সমস্ত বিষয় আমরা কাজে লাগাচ্ছি, ব্যবহার করছি। ফলে তার ফলে বাড়ির মানে বাবার ক্ষেত্রেও একটু চাপটা কম পড়ছে। আমাদের খরচা যেহেতু আমরা কন্যাশ্রী থেকে পাচ্ছি সেই খরচাটা আমরা কাজে লাগাতে পারছি। এবং K2টা আমাদের পরিকল্পনা যে কিন্তু আমরা যখন বিদ্যালয় কমপ্লিট করে আবার কলেজে বা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হবো তখন আমরা ওই 50,000 টাকা দিয়ে তখনও তো অনেক মানে আসবাবপত্র বই খাতা জিনিসপত্র সেই সমস্ত কেনার কাজে লাগাবো। এবং K3তে তারপরে যে আমরা যে সমস্ত মানে ভাবনা চিন্তা করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যে সমস্ত আমরা কাজ করবো বা স্থাপিত হবো সেই সমস্ত বিষয়ে কাজে লাগাবো। তার ফলে পরিবারের উপরে চাপটা একটু কম পড়বে, আমরা নিজেদের খরচাটা নিজেরা চালিয়ে নিতে পারবো। খুব ভালো। আচ্ছা, আমি ছেলেদের কাছে অনেকক্ষণ এখানে বসিয়ে রেখেছি। আচ্ছা, মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার হওয়াটা কতটা জরুরি বলে মনে করছো তোমরা? যে কেউ বলতে পারো। কারণ মেয়েরা হচ্ছে যে অনেক আগে থেকে যে চলে আসছে, মেয়েদের একটা সমাজের যে কুসংস্কারটা আছে তার মধ্যে মেয়েদের শিক্ষাটা ছেলেদের তুলনায় কম হচ্ছে, বা ছেলেদের যেরকম স্বাধীনতা দিয়ে ছেলেদের শিক্ষার জন্য যে বাইরে যেতে হচ্ছে তাকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু ওই মেয়েদের শিক্ষার ক্ষেত্রে তাদের বাধা দেওয়া হচ্ছে। এই বাধা দেওয়াটা বন্ধ করে যদি মেয়েরা পড়াশোনা করে তাদের একটা এস্টাবলিশ হতে পারতো এবং তারা নিজেরাই নিজের খরচা করে চালাতে পারতো তাদের সংসার। বা এমনও কোনো জিনিস আছে যে বিবাহের পরে যদি তার স্বামীর কোনো ক্ষতি হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে মেয়েরা তাদের সংসারটাকে চালাতে পারবে নিজে কাজ করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তাহলে। এই যে মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, এরপরে স্কিম আছে কন্যাশ্রীর পর্বের সাথে সাথে মানে পড়াশোনার পর্বের সাথে সাথে রূপশ্রী এরকম ধরনের যে স্কিমগুলো পাচ্ছে, এতে করে কি তোমাদের ছেলেদের মানে তোমরা বিষয়টাকে কিভাবে, তোমাদের কি রাগ হচ্ছে কোনো যে ওরা পাচ্ছে আমরা পাচ্ছি না, বা কেন এরকম? একদিকে স্যার রাগও হচ্ছে, অপরদিকে বলতে গেলে রাগ হচ্ছে না। কারণ হচ্ছে যে মেয়েদের হচ্ছে অনেক সময় ফ্যামিলিতে অনেক আর্থিক অবস্থা খারাপ, এবার হচ্ছে তারা যদি এই টাকাটা পাচ্ছে তারা এইসব বই খাতাটা কিনে বা টিউশন ফিউশনে দিয়ে তারা সেটা সামলাতে পারছে, এবং তারা যে পরবর্তী পড়াশোনা করবে সেটা তো তাদের সুবিধা হচ্ছে। এই আচ্ছা আচ্ছা সায়ন, তুমি বলো, এই কন্যাশ্রী প্রকল্পটা যদি তোমার মায়ের সময় থাকতো, হ্যাঁ তোমার মায়ের সময় থাকতো, তাহলে তোমার মায়ের মধ্যে কোন সম্ভাবনাকে দেখেছো তুমি যাতে করে এটাকে ভিত্তি করে তিনি তার জীবনটাকে অন্যরকম ভাবে গঠন করতে পারেন? এটা বলতে গেলে আমি আমার মায়ের কাছে শুনেছি, আমার মায়েরা 3 ভাই বোন ছিল, এবং দেখা গেছে দাদু মায়েদের বা তার বোনেদের থেকে বেশি হচ্ছে আমার মামাদের উপর মানে শিক্ষার ক্ষেত্রে জোর দিত। এক্ষেত্রে অল্প বয়সে মাকে বিয়েও করে নিতে হয়েছে শিক্ষা কমপ্লিট ছাড়া। এখানে যদি মা ওই সময় শিক্ষাটা কমপ্লিট করতে পারতো বা এই কন্যাশ্রী প্রকল্পের সাহায্যে তাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, এতে মা আমার কাছে এখন অন্য রূপে বা অন্যভাবে আমি দেখি। অন্যভাবে দেখতে হচ্ছে মা হয়তো তার মানে যে স্বপ্নগুলো দেখেছিল, কিছু স্বপ্ন হয়তো সেগুলো পূরণ করার চেষ্টা করতে বা করতে পারতো নির্ভরশীল। আচ্ছা, মেয়েদের কাছে আছে, এই যে বয়সটাতে আমরা বিলংস করছি, এই বয়সটা অ্যাকচুয়ালি একটা জৈবিক পরিবর্তন হয় আমাদের ছেলেদের মধ্যেও আমাদের মেয়েদের মধ্যেও। এই ক্ষেত্রে একটা মানে
বিভিন্ন রকমের সমস্যা, তার মূল সমস্যা যেটা দেখা যায় অনেক সময় আর্লি এই যে বিয়ের একটা ইচ্ছা চলে আসে অনেকের, মানে ব্যাপারটা কিরকম হয় পরিবারের চাপে হতে পারে, আবার নিজের ইচ্ছায় একটা এই আর্লি এই যে বিয়ে করার একটা প্রবণতা দেখা যায়। এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? মানে ওটা কি আর্লি ম্যারেজ ওরা করছে যেটা? হ্যাঁ, এই সময় শারীরিক এবং মানসিক ভাবে কোনোটাই মানে মেয়েদের পক্ষে পুরোপুরি বৃদ্ধি হয় না। মানসিক বৃদ্ধি না হওয়ার ফলে শারীরিক বৃদ্ধি অল্প অল্প শুরু হতে হয়, তখন এই সময় অনেক মেয়েরাই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তখন তাদের নিজের পায়ে দাঁড়িয়ে তখন সেই সমস্ত যেগুলো মানে বিয়ে করা বা আর্লি ম্যারেজ বা যেগুলো সেগুলো সম্পূর্ণ করা উচিত। এই সময়টা প্রথমত মানসিকভাবে তারা কোনোভাবেই স্টেবল হয় না যে ঠিক কোনটা ডিসিশনটা ঠিক হবে সেটা তারা ঠিকঠাক নিতে পারে না। আচ্ছা, তুমি তো বললে, হ্যাঁ অবশ্যই স্যার আপনি বললেন এই পয়েন্টটা তোমরা ঠিকই বলেছো। দেখো এখানে ইমোশনস কাজ করে, এই ইমোশনটাকে কম দেখো। অনেক কিছু ইচ্ছা জাগছে, সেই ইচ্ছাগুলোর মধ্যে কোনটা আমি ফুলফিল করবো আর কোনটাকে আমি নিয়ে দাঁড়াচ্ছি, এটা কিন্তু নিজেকে সিদ্ধান্ত পারিপার্শ্বিক চাপটা থাকবেই, কিন্তু নিজের ডিসিশনটা নিজের যোগ করে দেবে ঠিক। তাহলে ওই কমকার ইমোশনটা তুমি অর্থাৎ এই জায়গাটাতে একটু সংযমী হতে হবে এবং মূল ফোকাস যেটা কেরিয়ার সেটাতে যদি একটু ফোকাস রাখা যায় তাহলে এই ব্যাপারটা অনেকটা গৌণ হয়ে যাবে। আচ্ছা, মনে করো এইরকম একটা ঘটনা ঘটতে চলেছে, তুমি জানতে পেরেছো, তোমরা কন্যাশ্রীরা জানতে পেরেছো যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, তোমার একটা বান্ধবী তার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, এক্ষেত্রে তোমাদের উদ্যোগ কি থাকে? বল। আমরা যদি জানতে পারি যে আমাদের কোনো বান্ধবী যখন অল্প বয়সে বিয়ে ঠিক করেছে, তো আমাদের প্রথমে হচ্ছে আমাদের বান্ধবী, আমরা তো বুঝতে পারছি যে আমাদের বান্ধবী অনেকটাই অভাবে, তো আমরা যদি তার বাড়িতে হয়তো আমরা গিয়ে বলে তার বাড়ির লোক আমাদের কথা শুনবে না, তখন আমাদেরকে আমাদের স্কুলের প্রধান শিক্ষিকার কাছে আসতে হবে এবং বাকি সপ্তাহে জানাতে হবে। তারপর উনি হচ্ছে যেমন পুলিশ, তারপরে ভিডিও লোক সবাইকে জানাতে হবে এবং তাদের বাড়িতে যেতে হবে এবং তার মা বাবাকে পুরো ব্যাপারটা বোঝাতে হবে যে এখন একটা মেয়ের শারীরিক ও মানসিক ভাবে সে সম্পন্ন নয় এবং সে হচ্ছে বিয়ের পরে কোনো কাজকর্মে সে পিছিয়ে পড়তে পারে, তাকে নানান ক্ষেত্রে অপমানিত হতে হবে, লজ্জিত হতে হবে। তো সেই ক্ষেত্রে তার বাবা মাকে তো ভালো করে বোঝাতে হবে এবং বাবা মা যদি না বুঝতে চায়, তখন তার বাবা মাকে তার মেয়েকে জোর করতেই হবে যে তার বাবা যদি কোনো কারণে ভয় দেখাতেই হবে, ভিডিও হোক যেভাবে ভয় দেখাতে হবে। স্যার এই ক্ষেত্রে আইনি কোনো সহায়তা দিতে পারে বা কিভাবে? হ্যাঁ, এখানে আইনি সহায়তা তোমরা নিতে পারো। ঠিকই বলেছে যে প্রধান শিক্ষিকাকে ইনফর্ম করবে, উনি প্রশাসনিক লেভেলটা দেখবেন, ভিডিও সহায়তা নেবেন এবং থানাতে একজন আছেন তার সহায়তা নেবেন। আর সম্প্রতি প্রত্যেকটা ব্লক স্তরের হসপিটালে একটা অন্বেষা ক্লিনিক বলে একটা ক্লিনিক চালু হয়েছে, সেখানে একজন ম্যাডাম আছে, তার সহযোগিতা সর্বোপরি এটাকে আমাদের হাত কাটে। প্রথমে তাকে বোঝানো হলো, দেখো একটা গাছের বীজ তুমি মাটিতে ফেলে দিলে জল আলো বাতাস পেয়ে সেই গাছটা একটুখানি বেড়ে তো একটা আম গাছের কথাই, তা সেই পাতাটা যখন সবুজ হচ্ছে তাকে তুমি যতই সার যতই ওষুধ দাও না কেন সে কিন্তু মাস 2 পরে ফল দেবে না, তার পক্ষে এটা সম্ভব। তাকে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে। একটি কন্যাকেও তার পরিপূর্ণ বিকাশের জন্য বায়োলজিক্যালি যে বিকাশ, সেই বিকাশের জন্য তাকে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে, তারপরে সে সমাজের উপযোগী হবে। সরকারি যে প্রশাসনিক যে লেভেল সেখান থেকে অবশ্যই সহযোগিতা পাবে এবং দরকার পড়লে প্রশাসনিক লেভেল ওই বাবা মাকে যদি বুঝিয়ে না পারে তাহলে আইনত ব্যবস্থা তারা অ্যারেস্ট হতে পারে। বলছি যে একটা নাম্বার আছে 1098 1098, এটা একটা চাইল্ড লাইন, অ্যাকচুয়ালি হেল্পলাইন। এটা বিলো 19 ইয়ার্স এবং ওভার 35 ইয়ার্স যে কোনো ভারতবর্ষের প্রত্যন্ত জায়গা থেকে এই নাম্বারে তোমরা কল করতে পারো। তোমরা শুনলে অবাক হবে
362টা শহরে ইন্টারনেট কাজ করছে এবং পার ইয়ার 1.5 মিলিয়ন কল এই ফোন নাম্বারে আসে এবং তৎক্ষণাৎ সেই প্রশাসনিক লেভেল থেকে কোনো একটা ছেলেই বলো একটা মেয়েই বলো যদি কোনো ডিস্ট্রেসে পড়ে সেখান থেকে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় এবং এই যে এখন ট্রাফিকিং চলছে এই নাম্বারটা খুব হেল্পফুল। এই নাম্বারটা তোমরা নোট করে রাখবে, একদম মস্তিষ্কে নোট করে রাখবে। এনিহাও এই নাম্বারে ফোন করলে সেই লোকাল ওটা চলে যাবে একদম সেন্টারে, ওখান থেকে একদম তোমার লোকাল যে জায়গাটায় তুমি আছো তারা লোকেট করে সেই জায়গা থেকে তোমার স্যার যেভাবে ব্যাখ্যা করলেন দেখলাম যে বাড়ি থেকে যেভাবে উভয়ের মধ্যে ডিসক্রিমিনেট করা হচ্ছে, একটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান, এর ক্ষেত্রে মেয়েদের অগ্রগতির ক্ষেত্রে তোমাদের কি কখনো মনে হচ্ছে যে প্রধান অন্তরায় সেই মেয়েরাই এসে দাঁড়াচ্ছে, মানে বাধা হিসাবে? কিভাবে বলতে এটা তো একটা মানে প্রথাগত চেন সিস্টেম আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম থেকে আমরা যেটা দেখেছি যে আমাদের মা জেঠিমা কাকিমা যাকেই বলুন যে সবাই বড় হয়েছে, তারপর তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, তারপর তারা ঘর সংসারে আবদ্ধ হয়ে গেছে। তো এটাই একটা মানুষের পুরানো মস্তিষ্কে গেঁথে গেছে যে ছেলেরা বাড়িতে ছেলে আর মেয়ে থাকলে যখন আমাদের সংসারের সংসারের যখন দায়িত্বটা বাড়ছে তখন সংসার চাপ করছে আর্থিক দিক থেকে, তখন ছেলেটাকে হয়তো একটু পড়াশোনা শেখানো হচ্ছে যাতে সে একটা ভালো জায়গায় কাজ করতে পারে এবং ভবিষ্যতে তাদেরকে দেখবে, এবং মেয়েটাকে হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া তাড়াতাড়ি, কারণ মেয়েদের বেশি পড়াশোনা করে লাভ নেই। তো এইটা যে চেন সিস্টেমে চলে আসছে এটাই হচ্ছে একটা মেয়ের শিক্ষা অর্থাৎ তার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে প্রধান সমস্যা। তো আমাদের এখন উচিত হচ্ছে এই যে কন্যাশ্রী প্রকল্প এটা হচ্ছে আমরা জানি, তো এটা বাড়িতে বোঝাতে হবে যে আমাদের এই প্রকল্পটি আছে, তো আমরা এটা থেকে কিছুটা সাহায্য পাবো, কিছুটা না অনেকটাই সাহায্য পাবো আমাদের পড়াশোনার ক্ষেত্রে। তো মানে বাড়িতে বোঝাতে হবে যে এই কন্যাশ্রী প্রকল্প হচ্ছে এই সমস্ত দুস্থ দরিদ্র পরিবারের মেয়েদেরকে শিক্ষা অর্থাৎ আলোর পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। এই যে বললে তুমি যে মেয়েদেরকে একটা ধারণা যে মেয়েদেরকে একটা মোটামুটি পড়াশোনা করে দিয়েছে, কোথাও কি গিয়ে মনে হচ্ছে যে বাবা মায়েরা মেয়েদেরকে নিয়ে একটু সুরক্ষার অভাবে হচ্ছে, তাই একটা জায়গায় তারা দিয়ে দিচ্ছে? অর্থাৎ এই 2024-এ দাঁড়িয়ে, আজকে 2024 সালে দাঁড়িয়ে যখন আমরা নিজেদের অনেক বেশি স্বাধীন চেতা বলে মনে করছি, সেখানে দাঁড়িয়ে আমরা কি নিজেদেরকে সম্পূর্ণ মানে মেয়েরা নিজেদেরকে সম্পূর্ণ সুরক্ষিত বলে মনে করছি? কেউ বলো। বর্তমান যুগে দাঁড়িয়েও কিন্তু মেয়েরা এখনো যে সম্পূর্ণ যে স্বাধীন বা নিরাপদ সেটা এখনো হতে পারেনি। তো এই জন্য বাবা মাদের অনেক চিন্তা থাকে যে মেয়েকে উচ্চশিক্ষার, আপনি যে প্রশ্নটা করলেন আর কি, উচ্চশিক্ষা কেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা পড়াতে চাই না, তার কারণ হচ্ছে উচ্চশিক্ষার স্তরে যেতে যেতে তাকে বিভিন্ন জায়গায় বাইরে ঘাটে পড়তে যেতে হবে, বাইরে থাকতেও হতে পারে দেশ বিদেশে। তো সেক্ষেত্রে তাদের যে চিন্তাটা থাকে সর্বোপরি যে তাদেরকে একা কাটাতে হবে এবং যে যাতায়াতের ব্যাপারটা থাকে, আর হয়তো কখনো কখনো রাতে বাড়ি ফিরতে হতে পারে, প্রয়োজন অবশ্যই হতে পারে। সেই রাতে বাড়ি ফেরার ক্ষেত্রে হয়তো কখনো বাড়ির লোক সেভাবে তাদের সঙ্গে সম্পূর্ণ গাইড করে তাকে নিয়ে যেতেও পারে না এবং বাড়ি ফেরার সময় সাহায্য করতে পারে না, হয়তো তাদের কোনো একদম মানে খারাপ সংকটময় একটা রাস্তার মধ্যে দিয়ে আসতে হচ্ছে যেখানে সবকিছুই পরিস্থিতি সব দিক থেকে খারাপ আর কি। তো সেই পরিস্থিতিটার উপর বেস করে বাবা মায়ের যে চিন্তাটা মেন থাকে, মেয়ের নিরাপত্তা নিয়ে, তো সেই দিক থেকে এইসব শাস্ত্র ভেবে তারা হয়তো পড়াশোনাটা করাতে চান না আর কি, উচ্চশিক্ষার স্তরে তাকে পাঠাতে চান না। এছাড়াও ওই যে সমাজের কুসংস্কারটা প্রচলিত আছে যে মেয়েদের বেশি পড়াশোনা করার দরকার নেই, ওরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, আর ছেলেরা আর কি চাকরি বাকরি করে পয়সা। ওর কথা থেকে আমি একটা জায়গায় তোমাদের রাখছি, এরা প্রত্যেকেই এদের স্বপ্ন রয়েছে, এরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট। একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট মহিলাকে বা মেয়েকে তুমি কিভাবে কি নজরে দেখবে? মানে তারা তোমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে নাকি এটা তাদের প্রাপ্য, তারা পেয়েছে? এখানে আমি বলতে চাই মেয়েরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হলে বা আত্মনির্ভরশীল হলে এখানে প্রতিদ্বন্দ্বী মানে কোনো আমাদের বাধা হয়ে দাঁড়াবে না, বরং তারা উৎসাহ দেবে যে আমরাও আমাদের এগিয়ে যেতে আরো সাহায্য করবো। এক্ষেত্রে মেয়েদেরও উন্নত হতে হবে, একসাথে সাথে ছেলেদেরও আস্তে আস্তে উন্নত হতে হবে। মানে জিনিসটা কিরকম যে এক্ষেত্রে সমাজটা আরো বেশি আগিয়ে যাবে, তাই তো আগিয়ে যাবে।
আচ্ছা সাইজটার কথা বলি আমি বলছি একটা কমপ্লেক্সিটির কথা যে একা যাদের মধ্যে একা থেকে রাত এখানে দেখো এইটাকেও ওভারকাম করার জন্য গভর্নমেন্ট একটা ব্যবস্থা নিচ্ছে। প্রত্যেকটা স্কুলে বিশেষত ছাত্রীদের জন্য একটা সেলফ ডিফেন্সের ব্যবস্থা নিয়েছে। সেই সেলফ ডিফেন্সটা আমাদের কিন্তু শিখতে হবে, কারণ সমাজে অনেক ল আছে, ল দিয়ে কিন্তু সব সমাজ চলে না, নিজেদেরও প্রতিরোধ করতে হবে। প্রতিরোধটা গড়ে তোলার জন্য সেলফ ডিফেন্সটা এই শিক্ষারই একটা অঙ্গ। তাহলে এই সেলফ ডিফেন্সটা আমরা যদি শিক্ষা লাভ করি, তাহলে তুমি যে কথাটা বললে সেটা কিন্তু আমরা সহজেই অর্জন করতে পারি। ভালো পরামর্শ পেলাম। আমি লাস্ট প্রশ্ন, আমি অনেকটাই সময় চলে যাচ্ছে, অনেকটা সময় নিয়ে ফেলছি। লাস্ট তোমাদেরকে একটা প্রশ্ন করবো, এই যে জেন্ডার ওয়াইজ ডিসক্রিমিনেশন, অর্থাৎ এই কাজগুলো ছেলেকে করতে হবে, এই কাজগুলো মেয়েকে দিতে হবে, এই যেভাবে আমাদের সমাজে ভাগ করে দেওয়া হয়েছে, এই ভাবনাটা তোমার মনে হয় না যে ভাবনাটা উঠে যাওয়াটাই ভালো? এই ভাবনাটা উঠে গেলে কারণ হচ্ছে যে যখন হয়তো দুজনে হয়তো কোনো কাজ আগে করছে, কারণ কারোর কাজ সমানে, মানে কেউ হয়তো কোনো চাকরি বাকরি কেউ করতে গেছে, তাহলে সে হয়তো মানে দুজন স্বামী স্ত্রী দুজনেই কাজে গেছে, এবার হয়তো কেউ হয়তো আগে এলে, স্বামী হয়তো আগে, তাকে হচ্ছে যে ঘরে কাজে রান্নাতে তাকে একটু করে রাখা, কারণ আবার স্ত্রী আবার পরে এসে আবার তাকে সেই কাজ করতে হবে, আবার দেরি করতে হবে, কারণ আবার কালকে কাজে এসে আবার কোনো ব্যাপার আছে। খুব ভালো। মানে আমরা দেখছি যে আজকের দিনে সমাজের অনেক কিছুই ভাঙছে, নতুন করে সৃষ্টি হচ্ছে, ছেলেদের চিন্তা ভাবনা নতুন করে বদলাচ্ছে, মেয়েদের চিন্তা ভাবনাও নতুন করে বদলাচ্ছে। এটাই আমাদের দরকার। আগামী দিনে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে এই ভাবনাগুলোকে, পুরনো ভাবনাগুলোকে, যেগুলো কুসংস্কারের মতো মনে হয়, সেই জায়গাগুলো মানে যত দ্রুত সম্ভব বিসর্জন দিয়ে আমরা নতুন করে নিজেদের মেলে ধরবো, এটাই আমাদের চাই। ছেলেদেরকে ধন্যবাদ, তোমাদের ধন্যবাদ। তবে লাস্ট আমি একটা কথা বলি যে আমাদের সমস্ত কন্যাশ্রীরাই কেবলমাত্র দশভূজা না, আমাদের সমস্ত কন্যাশ্রীরা কেবলমাত্র দশভূজা না, তারা দশরূপাও। কিভাবে না, তারা কন্যারূপে যখন রয়েছে তখনও তাদের কিন্তু একটা দায়িত্ব থাকে, তাদের একটা নির্দিষ্ট দায়িত্ব বেঁধে দেওয়া হয় যে তুমি কন্যা, তোমার এই এই দায়িত্বগুলো বাড়িতে, এই এই জিনিসগুলো তোমাকে করতে হবে। তারপরে যখন সে বিবাহিত জীবনে প্রবেশ করলো, সেখানেও তার কিছু একটা দায়িত্ব, মূল দায়িত্ব তাকেই পালন করতে হবে। আবার দেখা গেল যখন সে মা হলো, সন্তান পালনের ক্ষেত্রেও সেক্ষেত্রেও মূল ভূমিকা তাকেই পালন করতে হচ্ছে। ফলে দশরূপা হিসাবে, এবং তাদের দুটো মাত্র হাত, কিন্তু কাজটা যেন তাদের 10টা হাতের সমান তাদের কাজ। তো এই জায়গা থেকে আমি সেই সমস্ত কন্যাদেরকে অবশ্যই স্যালুট জানাবো, এবং ছেলেদের এই যে বাধা ধরা নিয়মগুলো, মানে বাধা ধরা রীতি রেওয়াজগুলোতে যে ওদের পরিবর্তন আসছে, এই ব্যাপারে আগামী দিনগুলো যেন এইটা চলতে থাকুক এবং সমাজে এই বার্তাটা পৌঁছুক, এটা চাই। এই বলে আমি আজকের আলোচনা সভা এখানে শেষ করছি। অভিনয়ে মন্দিরার ভূমিকা অভিনয় করছে সর্বাণী মণ্ডল। মন্দিরার এক বান্ধবী তাবাসুমের ভূমিকা অভিনয় করছে বিপাশা অধিকারী। মন্দিরার এক বান্ধবী মোনালিসা মমিতা ব্যানার্জি। আর এক বান্ধবী
হ্যালো, আমি হাওড়া বিমানা হাই স্কুলের প্রধান শিক্ষিকা বলছি। আমি কি ইকবাল স্যারের সাথে একবার কথা বলতে পারি? হ্যাঁ ম্যাডাম, আমি ইকবাল বলছি। বলুন আপনার কি সমস্যা? আপনি একবার এখনই আমাদের স্কুলে আসতে পারবেন? কেন, কি হয়েছে? আমাদের স্কুলের এক ছাত্রী বাড়ি থেকে গিয়ে ঠিক করতে তার বাবা মা, সেই জন্য কেমন কান্নাকাটি করেছে। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি একবার বিজয় সাহেবকে ফোন করে বিষয়টি বলুন এবং বিজয় সাহেবকে বলুন উনি আসতে পারেন কিনা। ও ওনার বাবা মাকে, ছাত্রীর বাবা মাকে ফোনে একবার ডেকে নিন বিদ্যালয়ে। হ্যাঁ অবশ্যই, আপনি তাড়াতাড়ি আসুন। ওকে, আরেকটা কথা, হসপিটালের অথবলি ম্যাডামকেও ফোনে ডেকে নিন, কারণ ওনার আশাটা পজিটিভ। হ্যাঁ অবশ্যই, যাচ্ছি। হ্যালো, আমি হাওড়া বিমানা হাই স্কুলের প্রধান শিক্ষিকা বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। আপনি কি একবার আমাদের বিদ্যালয়ে আসতে পারবেন? আমাদের বিদ্যালয়ের এক ছাত্রী বাড়ি থেকে ফোন করে গিয়ে চিঠি করা হয়েছে। মেয়েটি খুব কান্নাকাটি করছে। ও বিয়েতে রাজি না হওয়ায় ওর উপর খুব শারীরিক নির্যাতনও করা হয়েছে। আপনি যদি একবার আসতে পারেন তাহলে অবশ্যই, it should not happen. Anyhow, we must resist it. এটা কি কোনোভাবে আমরা আটকাতে পারি? Yes, I must come. ওকে ম্যাম। Best of all. হ্যালো হ্যালো, আমি হাওড়া বিমানা হাই স্কুলের প্রধান শিক্ষিকা বলছি। হ্যাঁ বলুন। আমাদের স্কুলের এক নাবালিকা ছাত্রী ওর বাড়ি থেকে ওর বাবা মা বিয়ে ঠিক করেছে। মেয়েটি খুব কান্নাকাটি করছে। মেয়েটির উপর অনেক শারীরিক নির্যাতন করা হয়েছে। আই থিঙ্ক শি নিডস কাউন্সিলিং। আপনি যদি একবার বিদ্যালয়ে আসতে পারেন বা আপনার পক্ষে যদি আসা সম্ভব হয়, উই উইল বি গ্রেটফুল টু ইউ। না না, এমন করে বলবেন না, আমি অবশ্যই আসবো। আপনি একটু ওনার বাবা মাকে রেখে দিন। ঠিক আছে, আপনি আসুন। রাখছি। আমি মন্দিরা স্কুলের হেডমিস্ট্রেস বলছি। ও হ্যাঁ, বলুন। এক্ষুনি একবার আপনি এবং আপনার স্ত্রী স্কুলে চলে আসুন। কেন, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে জানেন না? নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছে, আবার বলছে কি হয়েছে? ও আসলে ভালো পাত্র পেলুন, তাই আমরা আসলে গরিব তো, ছেলের সরকারি চাকরি করে, তাই রাখুন আমার সরকারি চাকরি। নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছে, আবার ছেলে সরকারি চাকরি করে। আপনি তারপর স্কুলে চলে আসুন। আজ তো যেতে পারবো না, আজ মেলা গাছ, কাল যাবো। ও আপনি আসতে পারবেন না? তাহলে আমরাই যাচ্ছি। সঙ্গে কিন্তু পুলিশও থাকবে। পুলিশ? হ্যাঁ পুলিশ। যে অপরাধ করেছে সেই অপরাধের সাজা এটাই। পুলিশ কি আপনাদের গুছিয়ে নিয়ে আসবে? না ম্যাডাম, আপনাদের আসতে হবে না, আমরাই যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসুন। মন্দিরার বাবা এবং ওই হলেন সুমিতা দেবী, মন্দিরার মা। আপনারা কি মেয়ের বিয়ে দেবে ঠিক করেছেন? হ্যাঁ, চুপ করুন, রাখুন আপনার পাত্র। নাবালিকার বিয়ে দেওয়ার অপরাধ আপনি জানেন না? আপনার জেল হয়ে যেতে পারে। না না ম্যাডাম, উঠুন উঠুন। রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছে জানেন? হ্যাঁ, এখন একটু টাকা। প্রকল্পটি কি জানেন কি? না কন্যাশ্রী শুধু অ্যাকাউন্টে কিছু টাকা ক্রেডিট
এর উদ্দেশ্য আপনাকে জানতে হবে। কন্যা আমাদের কাছে শ্রীর স্বরূপ। শ্রী মানে আমাদের কাছে যেমন সৌন্দর্য, তেমনি আমাদের কাছে ঋদ্ধিও। তার প্রপার পরিচর্যায় তাকে এমনভাবে করে তুলতে হবে যাতে সে হয়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্মের উপযুক্ত নারী। সেই জন্ম দেবে ভবিষ্যৎ প্রজন্মকে, যাতে দেশ গড়ে উঠবে দায়িত্বশীল নাগরিক দ্বারা। আজকের কন্যাকে আমাদের প্রশিক্ষিত করতে হবে যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনারা কি জানেন আপনারা কি করতে চলেছিলেন? ওর কি 18 বছর বয়স হয়েছে? 18 বছর বয়স হয়েছে? মুখটাই দিকে নানা রকম অসুখ হতে পারে, তার পরবর্তী সময় ঘটতে পারে। আপনারা তো আইন নিয়ে খেলা করছেন জানেন, এখনই আপনাদের জেল হতে পারে। শুধু আপনারা নয়, আপনাদের বিয়ে দিলে আপনাদের জামাই আর বাবা মা সবাই ওই জেলে ভাত খাবে, আর আপনাদের মেয়ে ঠাঁই হবে কোনো এক সময়, জানেন এটা? আজই একবার ছেলের বাড়িতে ফোন করে ছেলে এবং তার বাবা মার সঙ্গে কথা বলবেন। তাদেরকে বলুন কিছুদিন ওয়েট করতে, না হয় ওর পড়াশোনা শেষ হলে দিয়ে দেবেন, ওর উপযুক্ত বয়স হল তারপরে ওর দিয়ে দেবেন। পড়াশোনার জন্য তার খরচা লাগে আমি কথা দিচ্ছি, এই সমস্ত খরচ আমরাই দেব, ওর যতদূর ইচ্ছা করতে। আচ্ছা আজই উপায় আপাতত বিয়ে